রেকর্ড হচ্ছে? Yes, sir. ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তার আমাদের কোর্স আউটলাইন ফর দিস সেমিস্টার ইনশাআল্লাহ। গতকালকে একটা আবার একটু দেখছি, এখানে নতুন একটা শব্দ হয়তো ঢুকাইছি, সেটা হচ্ছে ডিভাইস মডেলিং অ্যাসপেক্টস অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর হেটেরোস্ট্রাকচার ডিভাইসেস। ডিভাইস মডেলিং অ্যাসপেক্টস। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার 83 স্যার, একটু জানতে চাইলে একটু স্যার। মঈদ তো? জি স্যার। সানিয়া স্যার মঈদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। 87 87 হচ্ছে শিহাব। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমাদের পর পর ক্লাস থাকে তো অ্যাটেন্ডেন্সটা 5 মিনিট পরে নিলে একটু বেটার হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি কয়েকদিন পরে লিংক দিয়ে করার ব্যবস্থা করবো। জি Sir, 129. 129, থ্যাংক ইউ। স্যার 72 স্যার। 72, থ্যাংক ইউ। আচ্ছা, অসুবিধা নাই, যে আসো বইলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে কোর্সের এই সিনপসিসটা তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে নতুন জিনিস, এই কোর্সটা বলছিলাম যে এর আগে মাত্র একবারই অফার হচ্ছে, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। তো লাস্ট টাইমের সাথে এই জায়গাটায় ডিফারেন্স থাকবে, এই জিনিসটা একটু টাচ করবো আমরা। আর এটার কোর্স আউটকাম, এই কোর্স শিখে তোমরা কি কি জানবা, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস, যেটা গতকালকে একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এবং ভিডিও কিছু শেয়ার করা হয়েছিল। তারপর হচ্ছে এক্সপ্লেইন দ্য নেসেসারি কনসেপ্টস অফ ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। তো প্রত্যেকটা ডিভাইস, যেমন হেটেরো জাংশনের মধ্যেও তোমরা যেমন হোমো জাংশনের মধ্যে ফেট পড়েছো, বিজেটি পড়েছো, ওই টাইপেরই হেটেরো জাংশনের মধ্যেও ডিভাইস আছে। তো প্রোভাইডেড সেখানে দুই ধরনের ম্যাটেরিয়াল থাকতে হবে আর কি। আর তোমরা যেগুলো আগে পড়ছো সেগুলো হচ্ছে সিমিলার বা হোমো জাংশন। তো এই দুটোই কোর্স আউটকামে থাকছে, এবং এটা আমাদের কোর্স প্রোগ্রাম, আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের প্রোগ্রাম আউটকাম এক এবং একের সাথে, দুটোই একের সাথে অ্যালাইন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো। আর প্রবলেম অ্যানালাইসিসটা হচ্ছে তোমার 3 নাম্বার সিও, এখানে হয়তো অঙ্ক টঙ্ক করানো হবে। এটা প্রবলেম অ্যানালাইসিসের সাথে পিও2 সাথে অ্যালাইন্ড। আর এই লাস্টের অংশটাই একটু গুরুত্ব দিয়ে চেষ্টা করা হবে এবার। প্রথমবার এটা আমরা অতটা পারি নাই কোর্সটা, যখন প্রথম বছর ফল 19 অফার হলো। তো ডিজাইন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসের চেষ্টা করবো। আর এই কোর্স আউটকাম গুলোর সাথে আবার প্রোগ্রাম আউটকামের রিলেশন আছে, সেগুলোর সাথে আবার নলেজ। তোমরা জানো যে নলেজকে মোটামুটি কতগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং নলেজটা হচ্ছে K3। তো আমাদের প্রথম কোর্স আউটকামটা ওই যে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট আছে, সেই জন্য ওই নলেজটা শেখানোটা হচ্ছে K3 মধ্যে পড়ছে। আর এর মধ্যে স্পেশালাইজড নলেজটা হচ্ছে K4। তার মানে ইলেকটিভ গুলো হলো সব স্পেশালাইজড নলেজ। তো কাজে এখানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের যে ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ড, আরো ডিটেলসে যাচ্ছি, গভীরে যাচ্ছি, সেজন্য এটাকে স্পেশালাইজড নলেজ হিসেবে কোর্স আউটকাম 2টা K4 এর সাথে অ্যালাইন। আর CO3টা প্রবলেম এটা K4 এর সাথে নলেজের, এখানে প্রবলেমের ইয়ের সাথে অ্যালাইন আছে। আর CO4টা হচ্ছে ডিজাইনের ব্যাপার। তো ডিজাইন গুলো হচ্ছে নলেজের মধ্যে ডিজাইন একটা পার্ট আছে, ডিজাইন করার নলেজ। তো এই জিনিসটা হচ্ছে K5। এই আর এইগুলা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং, এগুলো পরে দরকার হলে ব্যাখ্যা করা হবে। গত সেমিস্টারের মতোই 10, 30, 60 রাখা হয়েছে। আর মনে হয় এইটাই থাকবে, জানি না, যদি না মাঝখানে ফেস টু ফেসে যায় বা অন্য কিছু হয় তখন দেখা যাবে। ইউনিভার্সিটি যেটা ডিরেকশন দিবে সেটাই। এই মুহূর্তে জুন 21 তারিখের ভার্সন হচ্ছে এটা। কোন সেমিস্টার কোন উইকলি কি পড়ানো হবে এটা তোমাদের গতকালকে বলছিলাম, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এখানে আসলে যেটা মডিফাই করতে হবে আমার, সেটা হচ্ছে এটা আসলে থার্ড উইক ফোর্থ উইকে কুইজ 1 হবে আসলে। ফিফথ নাইনথের মধ্যে কুইজ 2,3 দিয়ে দিই, আর প্রথম কুইজটা কেটে দিই। এটা কুইজটা প্রথম 2 সপ্তাহে তার কুইজ হবে না, ক্লাস পারফরমেন্স খালি। এইভাবে মোটামুটি রাখি আর কি। পরে কি রোল 1-13 আসছো? 1 বা 13 কি এসেছো পরে? আসে নাই? আচ্ছা, না আসলে কিছু করার নাই। আচ্ছা, আর কেউ আসছো? রোল নাম্বার ফাহাদ, আসিফ, সাইফ আসে নাই? আচ্ছা, রোল নাম্বার 72 কি গতকালকে আসছিলা? না স্যার, আমি গতকাল ছিলাম না স্যার। ঠিক আছে। আর রোল 71 কি আজকে আসছো? আসে নাই, ঠিক আছে। তো
এটা হলো কোর্স আউটলাইন, আর রেফারেন্স বই এখানে বলা আছে। তার মধ্যে 2 আর 3 কে আমরা সফট কপি দিতে পারছি। ফার্স্ট আমার হার্ড কপি ছিল যখন ইয়ে করতাম, গত বছর জানুয়ারিতে যখন শুরু করছিলাম 2020-এ, তখন ওইটার হার্ড কপির ফটোকপি দেওয়া হয়েছিল যে চ্যাপ্টার গুলা। এবার এটা কি করব, এটা দরকার মতো হয়তো স্ক্যান করে তোমাদের ইম্পর্টেন্ট পেজ গুলো হয়তো শেয়ার করব। স্যার বই কিনতে গেলে কোনটা কিনবো স্যার? বই কিনতে কেনার আসলে কোনো অপশন নাই মনে হয়, তুমি এগুলো সফট বাসায় গিয়ে প্রিন্ট করতে পারো, সেটাই ভালো হবে। আচ্ছা স্যার। এই দুইটা সফট কপি দিচ্ছি। আর বোসের বইটা তুমি কিনতে পারো যদি পাও নিউ মার্কেটে, কারণ এই বইটার কোনো সফট কপি আমি পাই নাই। আর যদি সফট কপি পাও তাহলে আমাদের একটু ক্লাসরুমে শেয়ার করো। ওকে স্যার। আর আর যদি সফট কপি না পাওয়া যায়, তোমার কিনতে ইচ্ছা হয়, তাহলে বোসের বইটা পড়তে পারো, এটা সুন্দর আছে। আর স্টেটমেন্ট নিম্যান এগুলো তো পুরোনো জিনিস সব। ঠিক আছে, তো এই জিনিসটাই তোমাদের আজকে শেয়ার করে দেবো। আচ্ছা, এখন হলো আমাদের স্যার, টপিক, বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কি? আইডি 71 স্যার, আমি আসছি। হ্যাঁ, 19 71 স্যার আইডি। 71 মুশাররাত। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আসছে, ভালো কথা। জি স্যার, মুজারাত। মুশাররাত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তো কোর্স আউটলাইন গেলাম, ভিডিওটাতে একটু পরে যাই। আমরা আসলে বইতে শুরু করি, তিওয়ারির বইটা দিয়েই শুরু করি। তিওয়ারির বইয়ের প্রথম অংশতে এই যে তোমাদের ওই যে টপিকসটা যেটা ছিল, ওখানে আমি তো বোধহয় মিস করে গেলাম, ওটা এখন যাওয়া দরকার। টপিকস এর প্রথমে বলা হয়েছে উইকলি ব্রেকডাউনে যে ব্রিফ ইন্ট্রোডাকশন টু সাবজেক্ট ম্যাটার, যেটা কিছুটা গতকালকে হয়েছে। আর রিভিউ টপিকস, এখানে তোমার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, ডেনসিটি অফ ক্যারিয়ার্স আছে, ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা আছে। এই জিনিসগুলো সবগুলা কিন্তু তোমার পুরনো জিনিস, তো এই জন্য আমরা একটু রিভিউ করব। আর কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, অ্যাপ্লিকেশন অফ এরিয়াস অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস, ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর ডিভাইস মডেলিং, এটা আগামী 3-4টা ক্লাসে এগুলা ডিসকাস করার আশা থাকলো। আজকে হয়তো ওই যে প্রথম অংশগুলো রিভিউ গুলা নিয়ে আমরা থাকবো আশা করতেছি। তো রিভিউ করতে গেলে তোমাদের কম্পাউন্ডের যে বইটা তিওয়ারি, ওখান থেকে শুরু করব, কিন্তু দরকার হলে নিম্যান স্ট্রিটম্যানেও যাব বা বোর্ডেও যাব। রিভিউ, তো এখানে তো অনেক কথাবার্তা আছে। তো আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, দ্য সেম ক্যারিয়ার মানে চার্জ ক্যারিয়ার, when confined in a short space between two ideal abrupt heterostructure interfaces exhibits behavior in which the quantum mechanical effects are of prominent paramount importance and central to explaining many of the observations on the structure. তো কাজে এখানে তোমরা ক্লাস নোটে যদি লেখো, দুটো জিনিস একটু লেখো। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্টস, এটা তোমার এই স্টাডির জন্য দরকার হতে পারে। এটা স্টাডির জন্য হতে পারে। আর হচ্ছে দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে হেটেরোস্ট্রাকচারের যে শর্ট স্পেস বিটুইন টু আইডিয়াল হেটেরোস্ট্রাকচার ইন্টারফেস, এই দুটো শব্দ জাস্ট নোট ডাউন, এগুলো নিয়ে পরে আরো ডিটেলস ডিসকাশনে যাব। আচ্ছা, তো কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট যদি ধরো, তো তোমাদের তো এসএসডি তো রিভিউ করছি, এখন আবার রিভিউ করার দরকার নাই মনে হয়। ওই যে চার্জ ক্যারিয়ারটা যখন একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকে, বা এই যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, এগুলা এখানে ডিসকাস করা হচ্ছে। তো আমার মনে হয় এগুলা তোমরা জানো। তাহলে তুই জাস্ট নামগুলা লিখতে পারো, যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম যেগুলা স্টাডি করা। এগুলো কেন আসলে ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করা হয়, কারণ পার্টিকেল বলতে আমরা আসলে ইলেকট্রনকে বুঝাবো, যেহেতু ট্রিপলি রিলেটেড সাবজেক্ট পড়ছি। এবং সেই পার্টিকেলটা নিয়ে যদি আমরা আরো ডিটেলসে যাই, তখন সেই পার্টিকেলটা যখন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বিহেভিয়ারে যাব, তখন তার কোয়ান্টাম মেকানিক্যাল নেচারটা দরকার হবে। তো তখন সেই পার্টিকেলটা তোমার ভ্যালেন্স ব্যান্ডে আছে না কন্ডাকশন ব্যান্ডে আছে, কোথায় আছে, এবং যদি হেটেরো জাংশন হয় কোন ম্যাটেরিয়ালের মধ্যে আছে, সেই ম্যাটেরিয়ালটা পি টাইপ নাকি এন টাইপ, এই সমস্ত জিনিসগুলা আমার বিবেচনায় আসবে। সে কোন পটেনশিয়াল ওয়েল ফেস করতেছে,
তাকে তাকে একটা ব্যারিয়ার ফেস করতে হতে পারে, মাঝখানে তোমার ইন্টারফেস থাকতে পারে, এই ব্যারিয়ার ফেস করে তাকে মুভ করতে হতে পারে। এই সমস্ত জিনিসগুলো আমরা করবো। তাহলে তুমি খালি জাস্ট পার্টিকেল ইন এ বক্স কোয়ান্টাম মেকানিক্স এর এই জিনিসটা রিভিউ করতে হতে পারে তোমার, বা করাই আছে আমার মনে হয়। আচ্ছা, তারপরে একটু দেখো আমরা বেল দেশে কে জানি আসছে, দেখে আসি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট হচ্ছে যে সিলিকন মসফেট অপারেটিং এট 77 ডিগ্রি কেলভিন অর কম্পাউন্ড সেমিকন্ডাক্টর HFET, এটা হচ্ছে হেটেরোজাংশন ফিল্ড ইফেক্ট অপারেটিং এট we find that we need to incorporate the increased sophistication to explain many of the observations। কাজে তোমাদের কোয়ান্টাম মেকানিক্যালে যাওয়া মানেই তুমি একটু মানে আতেল পর্যায়ের ডিসকাশনে যেতে হবে, তো সেই সমস্ত কাজেই তোমাদেরকে সেখানে একটু সফিস্টিকেটেড হতে হবে, এইগুলোই বলছে। So HFAT provides quite an interesting examples of the relationship between accuracy of the results sought and the necessary rigorousness in the description of the problem। ঠিক আছে, মানে শুধু আতলামি না, এর মধ্যে কঠিন ব্যাপারও আছে কিছু। So this is a device in which channel is formed for conduction band in a small band gap material। ঠিক আছে, তাহলে স্মল band gap material যদি বলি, তাহলে তোমাদের এখানে যদি আমি ইয়াতে দেখাই ব্যান্ড গ্যাপটা কি ছিল, মনে করো উপরে কন্ডাকশন ব্যান্ড, নিচে ভ্যালেন্স ব্যান্ড, এই দুটার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা কত, ইজি বলা হয়। তো সেই ইজিটা তোমার বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এখানে সেটাই বলতেছে যে কিছু স্মল ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল থাকবে কোথায়, HFET রকম ডিভাইসে। হ্যাঁ, কিন্তু কোথায় কন্ডাকশনটা হবে, কন্ডাকশন ইন এ স্মল ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখানে কন্ডাকশন হবে বাই ইউজিং এ লার্জ ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ফর দ্য ইনসুলেটর এন্ড অর ফর প্রোভাইডিং দ্য ক্যারিয়ার্স। ঠিক আছে, তার মানে ক্যারিয়ার প্রোভাইড করা মানে কি, ক্যারিয়ার সাপ্লাই করা। হ্যাঁ, বাংলাদেশ যেমন মিডল ইস্টে মানব সাপ্লাই করে, তো এরকম ইনসুলেটর গুলা ওই ক্যারিয়ার সাপ্লাই করবে, কিন্তু সেই সাপ্লাইড ক্যারিয়ারটা কোথায় মুভ করবে, স্মল ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের মতো। তো এই ধরনের একটা কনসেপ্ট হয়তো HFET এর মধ্যে থাকবে, হেটেরোজাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তার মানে এতদিন তো আমরা এক ম্যাটেরিয়াল নিয়ে পড়ছি, একই ব্যান্ড গ্যাপ, কিন্তু এখন যেহেতু হেটেরোজাংশন দুটো ম্যাটেরিয়াল, কাজে একটা ব্যান্ড গ্যাপ একজনের স্মল ব্যান্ড গ্যাপ হতে পারে, আরেকজনের লার্জ ব্যান্ড গ্যাপ হতে পারে। এবং লার্জ ব্যান্ড গ্যাপ মানেই জানো ইনসুলেশনের দিকে যাওয়া, যত কম ব্যান্ড গ্যাপ তত ভালো কন্ডাকশন হবে। So it may be viewed as one of the MOSFET-like implementation of compound semiconductors if the potential variation of the small band gap material is rapid and the rapid potential variation occurs at high carrier concentrations following Gauss's law। এগুলা আর এখন অত দরকার নাই, মানে বেশি কথা বললে ইয়া হবে, কনফিউজ হয়ে যাবা। এখন আপাতত তাহলে এখন আরেকটা শব্দ তোমরা একটু লিখে রাখো খাতায়, যে স্মল ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, লার্জ ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, its relation with HFET। এবার ছোট ছোট এখন 4-2 তে পড়ো, কাজে তোমরা কনসেপ্ট গুলার পয়েন্ট গুলা লেখা শিখবা, তারপর নিজেরা ডিপে যাবা, চিন্তা করবা, ইন্টারনেট দেখবা, বই পড়বা, এইভাবে কনসেপ্ট গুলা ডেভেলপ করবে, মাথার মধ্যেই কনসেপ্টটা আসতে হবে। আচ্ছা, তারপরে এখানে আরো ডিটেলসে গেছে, আমরা যখন ডিভাইস নিয়ে ডিটেলসে যাব তখন যাব, যে আমরা যেহেতু রিভিউয়ে আছি, তো রিভিউয়ের একটা কনসেপ্ট ওরা বলছে যে ইলেকট্রন হোলস এন্ড ফোননস। ঠিক আছে, গতকালকে ক্লাসে মনে হয় ওই ভদ্রলোক ফোটন নিয়ে বলতেছিলেন, ইলেকট্রনস, হোলস এন্ড ফোননস, তো এটা রিভিউ করছে। তো ইলেকট্রনস এর কনসেপ্ট তোমরা ফার্স্ট ইয়ার থেকেই পড়তেছো, তারপর যখন তোমরা ম্যাটেরিয়ালস পড়লা তখন একটা টপিক ছিল মেটাল, সেখানেও কন্ডাকশন ব্যান্ড ছিল, এবং এই যে ফ্রি ইলেকট্রন শব্দটা ছিল। ফ্রি ইলেকট্রন মানে কি, মুক্ত। মুক্ত কেন, এই জিনিসটা আমি বারবার ক্লাসে এসএসডি ক্লাসে বলি, তোমাদের অবশ্যই এসএসডি আমি পাই নাই। তো যাই হোক, এই অ্যাটম গুলা যখন বসানো থাকে, তো অ্যাটম গুলা কিসের অ্যাটম, মনে করো সিলিকনের অ্যাটম যদি হয়, যদি ইন্ট্রিনসিক কি হয়, তাহলে এই অ্যাটম গুলা বন্ড ফর্ম করে থাকতেছে, কোথায় থাকতেছে, ল্যাটিসে। তো ল্যাটিসে যখন থাকতেছে তখন এদের প্রত্যেকটা একটা পটেনশিয়াল ওয়েল
ফর্ম করে, তাই না? এটা তোমরা পড়ছো, এও ফর্ম করবে, ও ফর্ম করবে। সবচেয়ে নিচের গুলো হচ্ছে তোমার ওই যে কোর ইলেকট্রন, সিলিকনের ওই প্রথম 10টা ইলেকট্রন। উপরের দিকের গুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, যেগুলোকে ছুটিয়ে নেওয়া যাবে। তো এই পটেনশিয়াল ওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু মেটালের ক্ষেত্রে কি হয়, এবং যে ইলেকট্রনটা ছুটে যাচ্ছে সে তখন মুভ করতেছে ফ্রিলি, ঠিক আছে? সেটা কোথায় যাচ্ছে, সে তখন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। একটু আগে যেটা গেলাম, ভ্যালেন্স ব্যান্ড থেকে এখান থেকে কিন্তু তাকে কন্ডাকশন ব্যান্ডে আপলিফট হওয়ার পরে সে মুভমেন্ট করছে, তখন সে কিছুটা ফ্রি। তো ফ্রি হলেও তাকে কিন্তু সে যখন এই সিলিকন অ্যাটম গুলোর মধ্যে দিয়ে যাবে তখন তাকে কিন্তু একটা ব্যারিয়ার অনুভব করবে, কারণ এখানে কি আছে, প্রোটন আছে। প্রোটন মানে পজিটিভ, তো ইলেকট্রনকে সে কি আকর্ষণ করবে। কাজে ফ্রিলি মুভ করতে হলে তো এই আকর্ষণটা না থাকতে হবে, আকর্ষণ থাকলে তার ফ্রি মুভমেন্ট হয় না। তো সেই আকর্ষণ ছাড়া যদি মুভমেন্টটা হয় ইলেকট্রনের কোনো একটা জায়গায়, তখন ওই ইলেকট্রনটাকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। তো এটা ইন দ্য অ্যাবসেন্স অফ এনি আদার ইন্টারাকশনস, এই যে প্লাস গুলো না থাকলে ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। তো the time independent Schrodinger equation characterizing the behavior of this single electron consists of only kinetic energy terms. দেখো, এটা Schrodinger ইকুয়েশনের একটা ছোট্ট স্পেশাল কেস। তোমরা Schrodinger ইকুয়েশনে কিন্তু এর সাথে আরেকটা জিনিস পড়ো, মাইনাস ভি থাকে, ই মাইনাস ভি। এটা কিন্তু তোমার আসলে Schrodinger ইকুয়েশনের জিনিস, ই মাইনাস ভি তারপর হচ্ছে সাই। কিন্তু এনারা ফ্রি ইলেকট্রনের জন্য বলছে যে ই মাইনাস ভির মধ্যে শুধুমাত্র ই কে কনসিডার করে, ভিটা হচ্ছে এই ভদ্রলোকের কন্ট্রিবিউশন, এই পজিটিভের কন্ট্রিবিউশন। তাহলে কোনো যদি ইন্টারাক্টিং জিনিস না থাকে, ইন্টারাকশনের জন্য কেউ যদি না থাকে, তাহলে ভি নাই। ভি না থাকলে ইকুয়েশনটা এটা এই কেস হবে। ওনারা বইয়ে রিভিউ করছে, এই বইটা ফলো করছি, কাজেই আমরা একটু ভদ্রতা করে আগাচ্ছি। তো এইটাকে আরো শর্ডিঞ্জার ইকুয়েশনকে সলভ করলে আমরা কি পাই, ওয়েভ ফাংশন পাই। কার ওয়েভ ফাংশন? এই যে ইটা, যার ইটা কার, ইটা হচ্ছে ইলেকট্রনের। ইলেকট্রনটা কি, একটা পার্টিকেল, তার মানে একটা পার্টিকেলের ওয়েভ ফাংশন হচ্ছে সাই। সেটা কিভাবে পাচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কি বলে, শর্ডিঞ্জার ইকুয়েশন। তো এই ধরনের অ্যাসপেক্ট আসে। তো সলভ করে যে সাই পাই, সাইয়ের মিনিংসটা কি? সাইয়ের মিনিংসটা হচ্ছে আমরা নর্মালি কোয়ান্টাম মেকানিক্যাল ছাড়া যে ক্লাসিক্যাল মেকানিক্স, সেখানে সাধারণত বলি যে এই জায়গায় অমুকের থাকার আছে, অমুক জিনিসটা এখানে আছে, হ্যাঁ, অমুক জিনিসটা সেখানে আছে। কিন্তু যখন ইলেকট্রন বা পার্টিকেল লেভেলে কোয়ান্টাম মেকানিক্যালি চিন্তা করি, তখন আমরা সে কোথায় আছে সেটা না বলে আমরা বলি তার ওই জায়গায় থাকার প্রবাবিলিটি কত। তো সে প্রবাবিলিটি হচ্ছে সাই স্কোয়ার, ঠিক আছে, সাই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো সাইটা হলো ওয়েভ ফাংশন। তাহলে এটা রিলেশন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর পার্টিকেলের কোন জায়গায় থাকার সম্ভাবনা, এবং সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট, ডিস্টেন্সের উপর। আর এটা যদি রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট ধরো, তাহলে এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড হবে কোন জায়গায়। তুমি যদি যে ঘরটা এখন বসে আছো, সে ঘরের কোন একটা জায়গার একটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আছে, সেটার একটা আর আছে, তাহলে সেখানে তোমার ওয়েভ ফাংশনটা কত, পার্টিকেলটা থাকার। যদি তুমি নিজে পার্টিকেলটা হও, তাহলে তোমার ওখানে থাকার সম্ভাবনা, তুমি যদি এক জায়গায় বসে আছো এখন, কিন্তু হয়তো অন্য জায়গায় তোমার একটা থাকার সম্ভাবনা আছে আর কি, ওরকম আর কি। এবং টাইমের সাথে সাথে ডিপেন্ডেন্ট। এই ক্লাসের সময় তুমি চেয়ারে বসে আছো হয়তো, বা কিন্তু অন্য সময় হয়তো আরেক জায়গায় যাবা। তো কাজেই এটা হচ্ছে তোমার মানে ব্রডলি চিন্তা। কিন্তু ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্যালি চিন্তা করলে এগুলো পার্টিকেল লেভেলে চিন্তা করতে হবে। তো পার্টিকেলটা কোথায় থাকবে, কখন থাকবে, সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন। আচ্ছা, এইটা গেল। এইটা থেকে কাইনেটিক এনার্জি, তারপর মোমেন্টাম, ওয়েভলেংথ, এগুলো সব পুরনো জিনিস। তারপর ইকুয়েশন, এগুলা আমরা যাব না। তারপর এখানে যখন ভেলোসিটি অফ ইলেকট্রনকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা ফেজ ভেলোসিটি, সরি, একটা ফেজ ভেলোসিটি যে নিচেরটা, আর উপরটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, গ্রুপে যখন মুভ করে। তো এই জিনিসগুলা রিভিউ। এবং একটু আগে যে বললাম ওই যে ই মাইনাস ভি, সে ভিটা আসলো নিচে। তো ভি থাকলে তখন শর্ডিঞ্জার ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে সলিউশনও চেঞ্জ হয়ে যাবে। সলিউশনের আগের বারের সলিউশনটা ছিল তোমার এই যে ই টু দি পাওয়ার জে কে আর মাইনাস ওমেগা টি। আর এখন দেখো এটা হচ্ছে কত নাম্বার, 2.2। আর এখন দেখো শর্ডিঞ্জার ইকুয়েশনে চলে আসতেছে যে ইউকে আর একটা টার্ম আসতেছে। এই ইউকে আরটাই হচ্ছে তোমার ওই যে ভির সাথে রিলেটেড, যার ভি ওই পজিটিভ প্রোটন গুলা যেখানে আছে তাদের কন্ট্রিবিউশনের জন্যই ইউ আসবে। এটা অনেকটা মডুলেশনের মতো। অরিজিনালি সে এই এই ফ্রি ইলেকট্রনটা এইভাবে মুভ করে, কিন্তু তার এই মুভমেন্টটা দ্বারা তার একটা ওয়েভ ফাংশন ঠিক হয়।
কিন্তু সেই ওয়েভ ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে যদি সে একটা অ্যাটমিক সিস্টেমের মধ্যে দিয়ে মুভ করে। তখন অ্যাটমিক সিস্টেমের পিরিয়ডিক পটেনশিয়াল, অ্যাটমিক সিস্টেমে আবার ধরা হয় কি নিয়মিত ডিস্টেন্সে অ্যাটম গুলা বসানো আছে তিন দিকেই এক্স ওয়াই জেড, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট। তাহলে পিরিয়ডিক একটা পটেনশিয়াল থাকবে, সেই পটেনশিয়ালের কন্ট্রিবিউশনে তার ওয়েভ ফাংশনটা মডিফাইড হয়ে যাবে, মডুলেটেড হয়ে যাবে বলতে পারো। তো সেই মডুলেটেড ওয়েভ ফাংশনটা হচ্ছে এইটা। তো এই জিনিসগুলো তোমরা পড়ছো আগে। এবং এখানে কে হচ্ছে ওয়েভ ভেক্টর, এবং ওয়েভ ভেক্টরের সাথে তোমার যে রেসিপ্রোকাল ল্যাটিস, এটা তোমাদের কি পড়ানো হয়েছিল? শাদাব, শাদাব জামান না স্যার, এটা আমাদের রেসিপ্রোকাল ল্যাটিস পড়ায় নাই? না স্যার। রেসিপ্রোকাল ল্যাটিস পড়ায় নাই? রেসিপ্রোকাল ল্যাটিস পড়াতে হলে এখন তো, আচ্ছা দেখি এই বইতে কি কতটুকু আছে। ডেফিনিশন অফ রেসিপ্রোকাল ল্যাটিস দিয়েছে এরা, এখানে দিলে কি হয়, লেখা হয় না? এখানে তো লেখা হচ্ছে না, অ্যানোট দিয়ে আসতে হবে। Definition of reciprocal lattice. In general, the direct lattice vector may be expressed in terms of primitive unit cell, যাদের ভেক্টর গুলো হচ্ছে a। আচ্ছা, তো তোমরা ল্যাটিস জানো কি? পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস, তাই না? এটা তোমার এক্স ডিরেকশনে থাকবে, ওয়াই ডিরেকশনেও থাকবে, জেড ডিরেকশনেও থাকবে। এই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস এর মধ্যে কে এসে বসবে? বেসিস বা অ্যাটম গুলা, অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম, যাদেরকে আমরা বলি বেসিস। তাহলে বেসিসটা যখন বসছে তখন কি ল্যাটিস আর বেসিস যুক্ত করলে তৈরি হয় তোমার ক্রিস্টাল স্ট্রাকচার। এটা ম্যাটেরিয়ালসে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। এখন সেই যে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হলো সেটা হচ্ছে নরমাল ডাইরেক্ট ল্যাটিস। এখন এই ক্রিস্টাল স্ট্রাকচারের এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু পিরিয়ডিক। এদিকেও এ আছে, ওদের কথা অনুযায়ী A1 A2 যদি বলো, তাহলে এদিকে A1, এদিকে A2, এদিকে A3। তার মানে এক্স ডিরেকশনে মনে করো A1 দূরে দূরে অ্যাটম আছে, ওয়াই ডিরেকশনে A2 দূরে দূরে অ্যাটম আছে, A3 তে, জেড ডিরেকশনে A3 দূরে দূরে অ্যাটম আছে। তাহলে 3 ডাইমেনশনের এটা একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, এবং এটা ল্যাটিস স্পেসে। এখন তোমরা ওই যে কমিউনিকেশন থিওরিতে যে সিগন্যাল পড়ছো, সেই সিগন্যালটা কি ছিল? পিরিয়ডিক, ঠিক আছে? তো সেই সিগন্যালটা পিরিয়ড হলে তার একটা টাইম ডোমেনে একটা পিরিয়ড থাকে, তাই না? এবং সেই পিরিয়ড দিয়ে আমরা কি বলি? সার্কিটে ভোল্টেজ বলি, তাই না? যে কোনো সার্কিটেই তোমরা অসিলোস্কোপ দিয়ে যেগুলো দেখো, সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করে দেখো, সেগুলো কিন্তু পিরিয়ডিক ওয়েভ। হ্যাঁ, তো পিরিয়ডিক ওয়েভ হলে তার একটা পিরিয়ড থাকে, এবং পিরিয়ড হচ্ছে ইনভার্স অফ ফ্রিকোয়েন্সি, এভাবে দেওয়া হয়। তাহলে এটা আমরা কি দিয়ে দেখি? অসিলোস্কোপ দিয়ে দেখি, ঠিক আছে? এখন এই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, যে কোনো ধরনের পিরিয়ডিক একটা যদি ম্যাথমেটিক্যাল কোনো একটা ব্যাপার থাকে, তাহলে সেটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে? এবং ফুরিয়ার ট্রান্সফর্ম করার সময় যদি টাইম ডোমেনের সিগন্যাল হয়, তখন আমরা একটা কনভার্সন টার্ম ইউজ করি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ঠিক আছে? ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ওমেগাটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তাই না? 2 পাই এফ হলো ওমেগা, ঠিক আছে? এই কনভার্সনটা ফুরিয়ারে ইউজ করা হয়। করলে আমরা এই ভোল্টেজ ভার্সেস টাইমের স্কেলের যে ওয়েভ ফর্মটা পাচ্ছি, তার করেসপন্ডিং একটা স্পেকট্রাম পাই, যেটা কমিউনিকেশনে তোমাদের ল্যাবে দেখানো হয়েছে। তোমরা 3-2 কি পেয়েছো? 3-2 তাহলে তোমরা ফেস টু ফেস পাইছো। তো 3-2 তে যদি ফেস টু ফেস পেয়ে থাকো, তোমরা স্পেকট্রাম অ্যানালাইজার নিজেরাই ল্যাবে এক্সপেরিমেন্ট করছো, এবং সেখানে স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে এরকম ভোল্টেজ ভার্সেস ফ্রিকোয়েন্সি দেখছো, এরকম স্পেকট্রাম আসবে, ঠিক আছে? করছো না এটা? রোল নাম্বার 79 নাফিউর। জি স্যার, এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট। নাফিউর আছো? জি স্যার আছি। স্পেকট্রাম অ্যানালাইজার ইউজ করছো না 3-2 তে? জি স্যার, শুরুর একটা দুইটা ল্যাবে করা হয়েছিল। 3-2 তে তোমরা এখন 4-2 না? জি স্যার, আমরা পাইছি 3-4টা ল্যাব পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো মানে 2019-এ করার কথা এটা, তখন তো না স্যার, 20-এ। 20-এ কেমনে করলা? 20-এ স্যার তো 20-এর শুরু থেকে আর কি। স্যার ও 20-এ আচ্ছা আচ্ছা, 20-এর শুরুটা তোমরা 3-2 ছিলা। জি
স্যার। জি, তারপরে তাহলে কেমনে হয়? তাহলে তো ও গত জানুয়ারি ফেব্রুয়ারি স্যার স্যার হয়েছিল, স্যার। 20-এর শুরু থেকে 3-2 পুরোটাই আর কি 3-2 গেছে। বুঝছি, এবার বুঝতে পারছি। 20-এ মোটামুটি 3-2 নিয়ে কাটাই দিছো 1 বছর। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো সেখানে এগুলা তো তোমাদের নিজে হাতে নাতে দেখতে পারছো 2-1 সপ্তাহ, এবং তার মধ্যে এটা হয়তো 1 সপ্তাহ দেখতে পারছো, 2 সপ্তাহ দেখতে পারছো, কিন্তু তোমাদের ল্যাবে স্যাররা ভিডিও দেখাইছিল তো না গত বছর ঈদের পর? জি স্যার। কাজেই তখন হয়তো ওয়েবশেপ গুলার ফোরিয়ার ট্রান্সফর্ম ব্যাপারগুলো বলছিল। তো ওটা ছিল তোমার কমিউনিকেশনের ব্যাপার, সিগন্যালের ব্যাপার, ভোল্টেজের ব্যাপার, টাইম আর ফ্রিকোয়েন্সির ব্যাপার। কিন্তু ওইটার সাথে এই ল্যাটিস আর রেসিপ্রোকাল ল্যাটিসের কমন জিনিস হচ্ছে এই পিরিয়ডিক ব্যাপারটা। ওখানে পিরিয়ড ছিল টি, আর এখানে পিরিয়ড হচ্ছে A1 A2 আর A3। এটা বুঝতে পারছো কিনা? 3টা ডিরেকশনে 3টা পিরিয়ড। পিরিয়ডিক মানে কি? নির্দিষ্ট পর পর একই রকম। এখানে যেমন টি ডিস্টেন্স পর পরে ভোল্টেজ 0 হচ্ছে, ঠিক আছে, তারপর আবার একই ধরনের ভোল্টেজ আবার আসতেছে। ওখানেও তেমনি A1 ডিস্টেন্স পরে পরে অ্যাটম থাকছে, ঠিক আছে। তাহলে এই যে ডিরেকশন গুলা, এই ডিরেকশন গুলাকে সাধারণত আমরা মানে আর মানে টোটালটাকে আর বলতে পারি, হ্যাঁ, আর হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, যার মধ্যে এক্স ওয়াই জেড 3টা থাকবে। সেই ক্ষেত্রে পিরিয়ডটা হচ্ছে A1। আর ওখানে যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তাহলে আমরা এই সিস্টেমটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে ল্যাটিস, এই সিস্টেমটা হচ্ছে ল্যাটিসের সিস্টেম, ডাইরেক্ট ল্যাটিসের সিস্টেম, ঠিক আছে। তাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো, যেহেতু এটা একটা পিরিয়ডিক সিস্টেম। ওই ফোরিয়ার ট্রান্সফর্ম করলে যে স্পেসটা পাবো, সেই ল্যাটিস স্পেসটাকে আমরা বলবো রেসিপ্রোকাল ল্যাটিস স্পেস, ঠিক আছে। এখানে যেমন টাইম ডোমেনের সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা পাচ্ছি ফ্রিকোয়েন্সি ডোমেনের স্পেকট্রাম, হ্যাঁ। তো ওই ফ্রিকোয়েন্সি ডোমেনের এফটা হচ্ছে এই টির ইনভার্স, ঠিক আছে, টি ইনভার্স আসতেছে। তো সিমিলারলি রেসিপ্রোকাল ল্যাটিসেও তুমি এই যে A1 A2 A3 এর জায়গায় এই B1 পাবা, B2 পাবা, B3 পাবা, 3টা নতুন ইয়ার। আর A1 A2 A3 দিয়ে তোমার আসলে ল্যাটিসের ক্ষেত্রে একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় ইউনিট সেল। A1 A2 A3 যে ইউনিট সেলটা তোমরা, আমি জিজ্ঞেস করি, রোল নাম্বার 81 আসো সাজিদ? জি স্যার। এমনি ল্যাটিস তো পড়ছো, 3-1 এও পড়াইছে। ল্যাটিসের ইউনিট সেলটা কি বারবার রিপিট হয় না? জি স্যার। ইউনিট সেলের বৈশিষ্ট্যটা কি? এর মধ্যে পুরো স্ট্রাকচারের পিরিয়ডিক স্যার। হ্যাঁ, পুরো স্ট্রাকচার, এটা পিরিয়ডিক, পুরো স্ট্রাকচারের সম্পূর্ণ বৈশিষ্ট্যটাই এই ইউনিট সেলের মধ্যে পাওয়া যায়, তাই না? জি স্যার। এই একই জিনিস পাওয়া যায়, এরকম ইউনিট সেল থাকে। তো এই ইউনিট সেলটা থাকে ল্যাটিস স্পেসে, এবং সেটার এক্সিস গুলো হচ্ছে A1 A2 A3, যেটা এখানে বললাম, এই যে পিরিয়ডিকটা। কিন্তু যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে রেসিপ্রোকাল ল্যাটিসে যাচ্ছি, তখন ইউনিট সেলের মতো আরেকটা সেল পাবো, যেটা এখানে বলা হয়েছে উইগনার সিস সেল। এটাও তোমার রেসিপ্রোকাল ল্যাটিসের ইউনিট সেল, ঠিক আছে। তাহলে ওই উইগনার সিস সেল দিয়ে আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা করতে পারবো, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবং এটাই এখানে বলা হয়েছে যে রেসিপ্রোকাল ল্যাটিস সম্পর্কে ওইভাবে আমরা ধারণা করতে পারবো। আর তাহলে এখানে যেমন কনভার্সন ছিল ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে এখানে ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হলে ই টু দি পাওয়ার যে, এখানে ওই রেসিপ্রোকাল ল্যাটিসের স্পেসের কোঅর্ডিনেট গুলোকে তো এখানে B1 B2 B3 বললো, তো ওই স্পেসটাকে কে স্পেস বলতে পারো, ঠিক আছে। এটাকে K1 K2 K3 ও বলা যায়। ওই K1 K2 K3 হচ্ছে তোমার ওয়েভ ভেক্টরস, ঠিক আছে। এইভাবে জিনিসটাকে তুমি চিন্তা করতে পারো। তাহলে ই টু দি পাওয়ার যে ওমেগা টির মতো এখানে জে কে থাকবে, ঠিক আছে। আর যে A1 A2 A3 গুলাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, R1 মানে আর যেটা, সেই হিসেবে চিন্তা করতে পারি। তার একটা পার্ট হচ্ছে A1 A2 A3। তাহলে ওই ক্ষেত্রে আমরা কনভার্সন, ফুরিয়ার ট্রান্সফর্মের কনভার্সনের জন্য ই টু দি পাওয়ার জে কে এর কনভার্সনটা ইউজ করতে পারি। তাহলে এই জটিল জিনিসটার মূল কথা হলো, কোনো একটা পিরিয়ডিক সিস্টেমকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি, 1 নম্বর পয়েন্ট। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা আরেকটা সিস্টেম পেতে পারি। উদাহরণ 1 নম্বর কমিউনিকেশনে পড়ছো, টাইম ডোমেনের সিগন্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ফ্রিকোয়েন্সি ডোমেনের স্পেকট্রাম পাই। আর আজকে 2য় নাম্বার ইয়েটা দেখতেছো, যেটা তোমাদের 3-2 তে হয়তো পড়ানোর কথা ছিল,
সামহাও মিস হয়েছে। তো সেটা হচ্ছে ল্যাটিস একটা পিরিয়ডিক স্পেস, সেই ল্যাটিসের ইয়াগুলো হচ্ছে পিরিয়ডটা হচ্ছে A1 A2 A3, তাদেরকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে স্পেসটা পাবো দ্যাট ইজ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস স্পেস। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ল্যাটিসের সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যায় ইউনিট সেল দিয়ে, আর রেসিপ্রোকাল ল্যাটিসের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে WS সেল দিয়ে। আর রেসিপ্রোকাল ল্যাটিসের স্পেসটাকে কে স্পেসও বলা যেতে পারে। এই B1 B2 B3 কে আমরা K1 K2 K3 বলতে পারি, এবং এই কে গুলাকে ওয়েভ ভেক্টর বলা হয়। ব্যাস, এটা হচ্ছে সিম্পলি যেটা বললাম। আর এখানে দেখো যে B1 যেটা বলছে সেটা কি, এটা কি ভেক্টর না স্কেলার? স্যার ভেক্টর ভেক্টর স্যার। আর হটটা কি? ডট প্রোডাক্ট না? হ্যাঁ, প্রথমে জি স্যার, ভেক্টর করে তারপর ডট প্রোডাক্ট, তাহলে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট তো তোমার স্কেলার, জি ঠিক আছে? স্যার আচ্ছা, তো তোমার এই যে K1 K2 K3 সবগুলারই হরে একই জিনিস থাকবে, একটা স্কেলার টার্ম থাকবে, আর টুয়াইস পাই থাকবে এখানে। আর A2 A3 টা আসবে তোমার দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে দুইটা ভেক্টর যদি হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা কোন দিকে হয়? তোমার খাতার উপর যদি দুইটা ভেক্টর থাকে A2 আর A3, তাহলে তার ক্রস প্রোডাক্টটা কোন দিকে যাবে? পারপেন্ডিকুলার উপরে বা ভেতরে। হ্যাঁ, পারপেন্ডিকুলার উপরে বা নিচে যাবে। থ্যাংক ইউ। তো ওই B1 B2 তাইলে ওই ডিরেকশনে হবে আর কি। B1 B2 কে আবার K1 K2 বলা যেতে পারে। তো দ্যাট হোয়াট ইট ইজ। আমি এখন সব মুছে দিচ্ছি, ভিডিওতে ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, স্যার তাহলে WS সেল ওটাও কি স্যার কিউবিক হয়? হ্যাঁ, ওটাও মানে একটু পিকুলিয়ার স্ট্রাকচার হয়, অনেক রকম স্ট্রাকচার হয়, দেখাবো। কিউবিক টাইপেরই একটা ভলিউমকে এনক্লোজ করে। WS সেলটাকে আমি একটু যদি তখন প্রশ্নই করলাম, একটু সিম্পলি বলি, এটা আকার একটা সিস্টেম আছে। তুমি মনে করো 2 ডাইমেনশনাল একটা জিনিস মনে করো, হ্যাঁ, এই এই জায়গাগুলোতে অ্যাটম আছে। আমি 2 ডাইমেনশনাল দেখাচ্ছি, WS সেল আসলে 3 ডাইমেনশনাল হয়। তো WS সেলটা পাওয়ার নিয়মটা কিভাবে কিভাবে পাবো আমরা? সেটা হচ্ছে, তোমার মনে করো এই সেন্টার পয়েন্টে অ্যাটমটা নিয়ে আমার চিন্তা, এই সেন্টার পয়েন্টের অ্যাটমটার আশেপাশে তোমার সবকিছু থাকবে। এর সাথে প্রত্যেকটা নিকটবর্তী অ্যাটমকে তুমি একটা লাইন দিয়ে যুক্ত করবা। যুক্ত করলা, তারপরে কাজ হবে এদেরকে সমদ্বিখণ্ডক করা। এটাকে একটা সমদ্বিখণ্ডক করলা, এটাকে আর একটা সমদ্বিখণ্ডক করলা, এটাকে আর একটা সমদ্বিখণ্ডক করলা, ঠিক আছে? প্রত্যেকটাকে সমদ্বিখণ্ডক করতে থাকবা। করলে এটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, এটারে কি করি, মনে করো এটা এখানে ছিল, এটা তাহলে মুছে ফেলি, ডিলিট করবো, ইরেজার দিয়ে এটা মুছি। হ্যাঁ, তাহলে এ ধরনের একটা ইয়ে আসলো, কি এরিয়া আসবে, তাই না? 2 ডাইমেনশনাল এরিয়া। এটাই কিন্তু আসলে 2 ডাইমেনশনাল একটা উইগনার সেল বলতে পারো। এটা পাওয়ার শর্ত হচ্ছে তোমার যে অ্যাটমটাকে নিয়ে তুমি চিন্তা করতেছো সেন্টার পয়েন্টে, তার সাথে নিকটবর্তী সব অ্যাটম গুলাকে যুক্ত করবা। করলে তারপর সেই লাইন গুলাকে সমদ্বিখণ্ডক আঁকবা, সেই সমদ্বিখণ্ডক গুলো মিলে একটা এরিয়াকে এনক্লোজ করবে। সেই এনক্লোজড এরিয়াটাই হচ্ছে WS সেল। তাহলে যদি আমরা 3 ডাইমেনশনাল চিন্তা করি, 3 ডাইমেনশনাল চিন্তা করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে ওই মাঝখানের যে পয়েন্টটা সেলটা, ওটার সাথে আশেপাশের ইয়েগুলো পর্যন্ত তুমি পয়েন্টগুলো মধ্যে অ্যাটম আঁকবা। তো অ্যাটম আঁকার পরে ওখানে সমদ্বিখণ্ডক লাইন আর লাগবে না, তখন যেহেতু 3টা ডিরেকশন, তখন সমদ্বিখণ্ডক প্লেন আসবে, তল। ওই তলগুলা মিলে একটা ভলিউমকে এনক্লোজ করবে। আর এখানে কি করছে, রেখাগুলা মিলে একটা এরিয়াকে এনক্লোজ করছে। তাহলে ওখানে হবে তলগুলা মিলে একটা ভলিউমকে এনক্লোজ করছে। তাহলে ওই যে এনক্লোজড ভলিউমটা সেটাই হবে তোমার WS সেল। তো কাজে এটা একটা কিউবিক হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু এটা একটা ভলিউম হবে, এনক্লোজড ভলিউম হবে। আচ্ছা, গেল। তো তাইলে এরপরে আমরা আবার যাই, ড্রতে যাই। ড্রতে কেন যাচ্ছি, ড্রতে যাওয়ার দরকার নাই। আচ্ছা, তো তারপরে এই যে তুমি যে বললা, এখানে এক সুন্দর ছবি দেওয়া আছে, এটা বাম দিকেরটা হচ্ছে কিউবিক ইউনিট সেল অফ জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। আচ্ছা, তোমাদের আমার কথা ছিল জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার সম্পর্কে রিভিউ করা। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসে ঢুকলাম যেহেতু, আমার মনে হয় জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটা একটু রিভিউ না করলে তো অবিচার করা হবে, তোমরা ভুলে গেছো, মনে থাকার কথা না। তাহলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটা আমরা স্ট্রিটম্যানের বইতে কোনো একটা জায়গায় পড়েছি, তোমরা কি পড়েছিলা কিনা আমাকে বলো, পড়ছিলা?
জি স্যার। জি স্যার। জি স্যার। ম্যাটেরিয়ালও পড়ছো মনে হয়। তাহলে একটু রিভিউ করে নিই আমার দায়িত্ব হিসেবে। কোথায় ছিল? আচ্ছা, তো ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে এই জিনিসটাও একটু বলে নিই যে এগুলো হচ্ছে সিম্পল কিউব, সব ইউনিট সেলে সব পয়েন্টে অ্যাটম থাকবে, বডি সেন্টার কিউব সব পয়েন্টে অ্যাটম থাকবে, প্লাস পুরো কিউবের মাঝখানে থাকবে অ্যাটম, আর ফেস সেন্টার কিউব মানে সব তলের মাঝখানে একটা করে অ্যাটম থাকবে। আচ্ছা, এই জায়গাটা মুছি। আচ্ছা, তারপরে হলো এইগুলো তো সব পুরনো জিনিস। এখানে তোমার ইয়া কই, এই যে ডায়মন্ড ল্যাটিস, এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম। তো আমরা যেহেতু এসএসডি তে ডায়মন্ড পড়ছিলাম, আর এখন কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সিমিলার হবে গ্যালিয়াম আর্সেনাইড। তো গ্যালিয়াম আর্সেনাইডটা কি বলা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। তো এটা ডায়মন্ড স্ট্রাকচারের মতোই, খালি ডায়মন্ড স্ট্রাকচার হচ্ছে সব অ্যাটম গুলা একই অ্যাটম, একই জাতীয় অ্যাটম, আর জিঙ্ক ব্লেন্ডে হচ্ছে দুই ধরনের আলাদা আলাদা ক্যাটাগরি অ্যাটম থাকতে পারে। তো এখানে বলছে এই যে এফসিসি, এবং আরেকটা জিনিস হচ্ছে এই স্ট্রাকচারটা এফসিসি, তার মানে প্রত্যেকটা ফেসের মাঝখানে অ্যাটম থাকবে, কিন্তু তারপরে আরো কিছু স্পেশাল জিনিস থাকবে। তো এখানে উদাহরণ বলছে যে এগুলোকে ডায়মন্ড স্ট্রাকচার বলে, যেটা এসএসডি তে পড়ছো, সিলিকন, জার্মানিয়াম, কার্বন 6, 14, আর জার্মানিয়াম কত ভুলে গেছি। আচ্ছা, তো অন্যান্য স্ট্রাকচার গুলো হচ্ছে ডিফারেন্ট বা অল্টারনেটিং সাইডস এ যদি ডিফারেন্ট অ্যাটম থাকে তাহলে সেটাকে বলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। এর মধ্যে 3, 5 গ্যালিয়াম আর্সেনাইড টাইপ বলা হয়েছে। The diamond structure can be thought of as an FCC lattice with an extra atom এখানে from each of the FCC atoms, ঠিক আছে? তাহলে ডায়মন্ড স্ট্রাকচারটা কি? এফসিসি প্লাস একটা এক্সট্রা অ্যাটম থাকবে ওই প্রত্যেকটা এর থেকে, এবং এটার মনে ছবিও আছে। কোথায় ভাই ছবি কই? ছবি তো এটা না। আচ্ছা, এটাই হতে পারে। আচ্ছা, যাই হোক, the diamond lattice structure unit cell of the diamond lattice constructed by placing, এই যে এখানে ইউনিট সেলের ছবি দেওয়া হয়েছে, 1/4 1/4 from each atom in the FCC, এখানে দিয়ে ইউনিট সেলটা আঁকা হয়েছে। এটাকে বি এখানে দেখানো, এটাই হচ্ছে ইউনিট সেল। আচ্ছা, ইউনিট সেলের মধ্যে 1/4 দূরে দূরে যে অ্যাটম গুলা, প্রত্যেকটা থেকে দূরে দূরে অ্যাটম গুলা, সেগুলো বসানো হয়েছে। আর বি তে হচ্ছে টপ ভিউ দেখানো হয়েছে। এই তো। তো কাজে ডায়মন্ড স্ট্রাকচারটা বা তার সাথে জিঙ্ক স্ট্রাকচারটা আমরা জাস্ট একটু টাচ করে গেলাম, যেহেতু ওই জায়গাটা আসছে। এই যে এইটা হচ্ছে স্ট্রাকচারের 3 ডাইমেনশনাল ভিউ। তো এটা তো ডায়মন্ড বা সিলিকন স্ট্রাকচার, তাহলে প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে, এবং ওই স্পেশাল অ্যাটম গুলো হচ্ছে এগুলা, আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে অ্যাটম আছে, ঠিক আছে? আর এই যে এটা ফেসের মাঝখানে, আর এটা আবার স্পেশাল 1/4 দূরে যেটা। তো এটাই থাকবে তোমার জিঙ্ক ব্লেন্ডে, কিন্তু এই জিঙ্ক ডায়মন্ডে হচ্ছে এই অ্যাটমটা, এই অ্যাটমটা, এই অ্যাটমটা সব সেম টাইপের অ্যাটম, অন্য কালার দিয়ে স্পেশাল অ্যাটম বোঝানো হয়েছে, কিন্তু একই টাইপের। কিন্তু যখন আমরা জিঙ্ক ব্লেন্ড ধরবো তখন এটা এক টাইপের হবে, এটা আরেক টাইপের হবে। এই অল্টারনেটিভ অ্যাটম গুলো ডিফারেন্ট হবে। এটা গ্যালিয়াম হলে ওটা আর্সেনাইড, এটা আর্সেনাইড হলে ওটা আবার গ্যালিয়াম, এটা গ্যালিয়াম হলে ওটা আবার আর্সেনাইড, এরভাবে অল্টারনেটিভ অ্যাটম গুলো থাকে। আচ্ছা, তাহলে মাঝখানে 4টা অ্যাটম যে থাকে ওগুলা স্যার আলাদা হয় না? হ্যাঁ, ওগুলোর মধ্যেও ডিফারেন্স থাকবে, সবকিছু মিলেই হবে, মানে পাশাপাশি দুজন সেম থাকবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে। আচ্ছা। এটা বললাম কথা প্রসঙ্গে। আচ্ছা, তো এই স্ট্রাকচারটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের ছবি দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের ওই আমি যে বললাম না যে সেন্টার পয়েন্টের অ্যাটম থেকে সব অ্যাটম পর্যন্ত যদি আমরা লাইন টানি এবং তাদেরকে যদি একটা প্লেন দিয়ে দ্বিখণ্ডন করি, তাহলে যেই ভলিউমটা পাবো সেটাই হচ্ছে WSL। তো এই ডায়মন্ড স্ট্রাকচারের WSL হচ্ছে এইটা, ঠিক আছে? এটা সুরের বইতে সুন্দর ছবি আছে, তো আগামী দিন না আজকে দেখাবো জানি না। তো ওখানে স্পেস গুলাকে কে ভেক্টর বলা হয়েছে, যে KX KY KZ, এটাকে তুমি K1 K2 K3 বলতে পারো। এবং এই যে এগুলোর ডিরেকশনে কিন্তু যে B1 B2 দিয়ে ঠিক হয়েছে, B1 B2 B3, নিচে সবগুলো সেম, কিন্তু ওই ভেক্টর গুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে ছবিটা কি বলছে সেটা বলছে, ফিগার 2.1 shows the primitive cell of the zinc blende structure। আর ওই ডান দিকের সেলটাকে আমি বলছিলাম WS সেল, আরেকটা নামও আছে যেটা ওরা বলছে, কাজে আমি এখন বলতে পারি, সেটা হচ্ছে ব্রাইলিয়ন জোন বলে, ফার্স্ট ব্রাইলিয়ন জোন। উইগনার সিস সেলকে দ্বিতীয় আরেকটা নাম দেওয়া, তোমরা লিখে রাখতে পারো, ফার্স্ট ব্রাইলিয়ন জোন।
তো এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের ইউনিট সেল, নাথিং এলস। ঠিক আছে, তো এগুলা ডিটেলস এখানে বলা হয়েছে, আমরা অত ডিটেলসে যাব না, আমাদের মূল কম্পাউন্ডে ঢুকতে হবে। কারণ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর স্ট্রাকচার গুলো এরকম জিঙ্ক ব্লেন্ড থাকবে, দ্যাটস হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি। বলো। এখান থেকে স্যার গামা পয়েন্ট স্যার কিভাবে বের করবো? আচ্ছা, গামা পয়েন্ট তুমি কি তাহলে জানো নিশ্চয়? তোমাদের রেসিপ্রোকাল ল্যাটিস যদি না পড়ায় থাকে গামা পয়েন্টের নাম করতে পেলা? স্যার আমাকে মানে নামটা করতে জানি আর কি পেলা, যে আমাকে স্যার বলো। গামা পয়েন্ট আমি তো বলবো। স্যার এটা কিভাবে ক্যালকুলেট করে স্যার ওইটা স্যার শিখিনি। হ্যাঁ, কিভাবে ক্যালকুলেট করে এই জিনিসটা তুমি তার গামা পয়েন্টটা কোথায় পেলা তাহলে, তোমাদের যদি না পড়ায় থাকে? সেটা হচ্ছে আমার কথা। কোথায় পড়ছো বলো? স্যার এসএসডি পড়ছি স্যার। হ্যাঁ, এসএসডি তেই পড়ছো, তাহলে তো রেসিপ্রোকাল ল্যাটিস পড়াইছে, নাহলে গামা পয়েন্ট কোত্থেকে আসবে? না স্যার, রেসিপ্রোকাল ল্যাটিস পড়ায় নাই। তাহলে গামা পয়েন্ট কোত্থেকে পেলা? স্যার ও মেবি খুঁজে বের করছে। ও কোথায় পেয়েছে তাহলে? আচ্ছা ঠিক আছে, গামা পয়েন্ট বলতে হলে তার ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে ইতিহাসটা তাহলে বোর্ডে যাই, বোর্ডে গিয়ে গামা পয়েন্টে হচ্ছে ব্রাইলিয়ান জোনের সেন্টার। তুমি যখন ইতিহাস জানতে চাইছো, তখন ইতিহাসের 52 সাল থেকে শুরু করতে হবে ইতিহাসের। যাই, স্টপ শেয়ার করে বোর্ডে যাই, শেয়ার স্ক্রিন, বোর্ড শেয়ার। আচ্ছা, তো এইটা মনে করো তোমার সেই অ্যাটমটা। এখন এই যে রেসিপ্রোকাল ল্যাটিসে এরকম একটা স্ট্রাকচার হলো, আমি একদম মনে করো রেসিপ্রোকাল ল্যাটিসটা কিউবিক গেছে, আমি ডায়মন্ড স্ট্রাকচার ধরছি না, তোমাদের গামা পয়েন্ট বোঝানোর জন্য সিম্পল যাচ্ছি। এরকম কিছু একটা হয়েছে। তো রেসিপ্রোকাল ল্যাটিসের এক্সিস গুলো আসলে কি, এটা এভাবে বোধহয় আঁকা ঠিক হবে না, এটা সুরের বই থেকে আঁকলে আমার ভালো হইতো। দাঁড়াও, তাহলে সুরের বইতে যাই, এখানে বোর্ডে আঁকলে ভুল হবে। সুরের বইতে পাইতে হলে আমার এখন সুরের বইটা কোথায় আছে দেখি, ওখান থেকে আমি পড়াই। সলিড বুকস এর মধ্যে সুর, হ্যাঁ সুরের মধ্যে এটা পিডিএফ। আসছে, হ্যাঁ সুরের বইতে এইসব রেসিপ্রোকাল ল্যাটিসের জিনিসপত্র বলা হয়েছে, যেটা আমরা এই বইতেও দেখলাম। বলতে 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 এবং ওই যে ফোরিয়ার ট্রান্সফর্মের ইয়েটা বলা হয়েছে, e⁻j_k_a আর এর মতো করে বলা হয়েছে। এই যে এইটা যদি দাও বড় করি তাহলে আমার মনে হয় বুঝতে পারবা। এই ছবিটাই চাচ্ছি, এটা একটা ইউনিট সেলের ছবি, ফার্স্ট ব্রাইলিয়ান জোন ফর দ্য এফসিসি স্ট্রাকচার এবং ডায়মন্ড স্ট্রাকচার, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। তাহলে এটা সুরের বইতে আছে ফিগার 1.5.2। তো সেখানে তোমার যে গামা নিয়ে এত চিন্তা, সেটা হচ্ছে এখানকার 3টা কোঅর্ডিনেট থাকবে। এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে একটা এক্সিস কে, হ্যাঁ এদিকে আরেকটা এক্সিস হচ্ছে কে, আর এদিকে আরেকটা এক্সিস কে। এদের মানে এক একজন এক এক ভাবে নামকরণ আছে। তুমি একটু আগে দেখলাম B1 আছে, তারপর একটু আগে দেখলাম বললাম K1 K2। ঠিক আছে, তো এটাকে মনে করো K010 বলছে, K001 বলছে, তো শেষেরটা 1। তো এটা হচ্ছে তোমার মনে করো KZ এর মতো ব্যাপার একটা। এই কে গুলো আসছে কোত্থেকে? ওই লম্ব গুলোর থেকে আসছে, ওই যে A1 A2 ক্রস A3 ওগুলোর থেকে এগুলো আসছে। এটা যেহেতু মাঝখানে, তুমি মনে করো এটা KY, আর এটা যেহেতু প্রথমে, এটা মনে করো KX। আর এইখানে মাঝখানে যে সেন্টার অ্যাটমটা, যেখান থেকে তুমি ওই লম্ব গুলো আঁকছো, এই যে এখান থেকে যে পাশের এখানে একটা অ্যাটম, এখানে আর একটা অ্যাটম, সবচেয়ে কাছাবর্তী নিকটবর্তী, তো সেই অ্যাটম পর্যন্ত লাইন টেনছো, লাইন টেনে তারপর এটাকে সমদ্বিখণ্ডক করছো। সমদ্বিখণ্ডক করলে এটা যেহেতু ত্রিমাত্রিক, কাজে এটা একটা প্লেন। দ্বিমাত্রিক হলে এটা একটা লাইন। এই হচ্ছে সেই প্লেনটা, সেই প্লেনের মাঝখানে হচ্ছে যে অ্যাটম একটা আছে। সেই অ্যাটমটা হচ্ছে তোমার ব্রাইলিয়ন জোনের বাউন্ডারির দিকে একটা অ্যাটম, যেটাকে বলবো এক্স পয়েন্টের অ্যাটম। তার মানে কে কোঅর্ডিনেটের ওই অ্যাটমের কোঅর্ডিনেটটা, কোঅর্ডিনেট সিস্টেম কে কোঅর্ডিনেট সিস্টেমের ওই এক্স পয়েন্ট এক্স এই পয়েন্টের অ্যাটমটা হচ্ছে এক্স পয়েন্টে আছে। এই কোঅর্ডিনেটটাকে বলছে এক্স পয়েন্ট, কোঅর্ডিনেটটাকে একটা নাম দিছে পয়েন্ট, এক্স পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে বাউন্ডারি। আরেকটা বাউন্ডারি হচ্ছে এক্স পয়েন্ট। তার মানে মনে করো কে এক্স আর কে ওয়াই এর সাথে রেলিভেন্ট যে
বাউন্ডারির পয়েন্ট গুলা সেগুলোকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর তোমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে অ্যাটমটা নিয়ে প্রথমে শুরু হয়েছিল, সে প্রথমের অ্যাটমটা থেকে যে লাইন টানা শুরু করছিল সেটাকে বলা হবে ব্রাইলিয়ান কেন্দ্র বা সেন্টার পয়েন্ট। সেই সেন্টারটাই হচ্ছে গামা, ঠিক আছে। তো তোমার এই গামার উত্তর হচ্ছে এটা, কিন্তু গামার সাথে সাথে আরো কিছু বলতে হয়, ৬৬-র ৬ দফা বলতে হয়, ওগুলো সব বলতে হয়। এই জন্য বলতেছি যে এরকম আরেকটা পয়েন্ট হচ্ছে এক্স, আরেকটা পয়েন্ট হচ্ছে এস। এসটা হচ্ছে তুমি যদি এখান থেকে জেড এক্সিসের দিকে লাইন টানো, তাহলে সেখানে একটা সমদ্বিখণ্ডক প্লেন পাবা। সেই সমদ্বিখণ্ডক প্লেনের মাঝখানে যে অ্যাটমটা থাকছে সেই অ্যাটমটা হচ্ছে এস। তাহলে এক্স ওয়াই টাইপের গুলার জন্য আসতেছে এক্স পয়েন্ট, জেড এর জন্য আসছে এস পয়েন্ট, আর কেন্দ্রটা হচ্ছে গামা। আর এদিকে আরেকটা আছে ডায়াগোনাল, যদি আঁকো কে ওয়াই ওয়াই ওয়াই, সে ডায়াগোনালটাকে ওখানে একটা অ্যাটম আছে, সেই অ্যাটমের সাথে লাইন টানো, লাইন টানলে এটাকে যদি সব সমদ্বিখণ্ডক গুলাকে দিয়ে একটা প্লেন আঁকো, সেই প্লেনটা এরকম একটা হেক্সাগোনাল হবে, মোবাইলের সেলের মতো হেক্সাগোনাল শেপ নিবে, তার মাঝখানের পয়েন্টটা থাকবে। তো সেই পয়েন্টটাকে আমরা বলবো এল পয়েন্ট। এখন তোমাদের ওই যে কালকের ভদ্রলোক যিনি পড়াচ্ছিলেন, তিনি কিন্তু উপরে কন্ডাকশন ব্যান্ডের বিভিন্ন ছবি আঁকতেছিলেন, যে এদিকে আছে এদিকে আছে, ভ্যালেন্স ব্যান্ড কিন্তু তিনি সবসময় নিচেরটাই আঁকছেন। তাহলে কে ইজ ইকুয়াল টু এখানে একটা জিরো আছে, এই জিরোটাই হচ্ছে গামা পয়েন্টটা। এই 0 পয়েন্টে গামা পয়েন্টেই কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম থাকতে পারে। ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম থাকবেই, আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমামটাই গামাতেও থাকতে পারে, এক্সেও থাকতে পারে, এলেও থাকতে পারে। তো এক্স আর এলে অবশ্যই কে এর ভ্যালু আছে, আর কিন্তু গামাতে কেটা জিরো, এই জায়গাটাতে কে জিরো হয়। এই হচ্ছে ব্যাখ্যা। তাহলে আমার মনে হয় এখানে শেষ করে দিই, কি বলো? ঠিক আছে, জি স্যার। Yes, sir. Class was. আজকে শেষ করি, কিন্তু মানে রিভিউটা কালকে ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। আগামী সপ্তাহে মূল ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ঢুকবো, হেটেরো জাংশন, কম্পাউন্ড ইত্যাদি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।